প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ। প্রথমে আমরা জেনে নেব পোয়েট্রি কাকে বলে বা কবিতা কাকে বলে। সাহিত্যের সুরকে বলা হয় কবিতা। ছন্দবদ্ধ ভাষায় যেসব পদ্য লেখা হয় সেগুলোকে আমরা কবিতা বলি, অথবা শ্রুতিনান্দিক শব্দের সমন্বয়ে ছন্দে ও তালে বিন্যস্ত আবেগঘন অর্থপূর্ণ কথন বা লিখনকে কবিতা বলা হয়। যেটার মধ্যে আমরা দেখব যে প্রথমে বললাম যে সাহিত্যের সুর, টিউন অফ লিটারেচার, যার মধ্যে থাকবে আবেগঘন অর্থাৎ ইমোশন থাকবে, যার মধ্যে অর্থপ্রকাশ অর্থাৎ একটা ইনার মিনিংও থাকবে, তার সঙ্গে থাকবে যে রাইম থাকতে পারে, রিদিম থাকবে, এগুলোর সমন্বয়ে আর যেটা শুনতে ভালো লাগবে সেটাকে আমরা কবিতা বলে থাকি। এরপরে আমরা কবিতাটি পড়ব। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব দ্য পোয়েট্রি অফ আর্থ। রাইটার হচ্ছে জন কিটস। তাহলে আমরা প্রথমে এর আগে একটা কবিতা পড়তে গিয়ে বলেছিলাম কবিতা কাকে বলে, পোয়েট্রি কাকে বলে। তাহলে আমরা জানি যে সাহিত্যের সুরকে বলা হয় কবিতা, যেটাকে আমরা ইংরেজিতে বলি যদি তাহলে হবে দ্য টিউন অফ লিটারেচার। এটা একটা আর কি যে ছন্দবদ্ধ ভাষায় যেসব পদ্য লেখা হয় সেগুলোকে আমরা কবিতা বলা হয় বা বলে থাকি। আর কি হয় যে শ্রুতিনান্দিক শব্দের সমন্বয়ে একটা ছন্দবদ্ধ বা একটা রিদিম থাকবে, যার মধ্যে একটা আবেগ ঘন থাকবে, যার একটা অর্থ প্রকাশ পাবে, যেখানে আমরা বলতে পারি রাইম থাকবে, তার মধ্যে একটা ইমাজিনেশন থাকবে, তার মধ্যে একটা ইনার মিনিং থাকবে। এই সমস্ত কিছু যখন একটা রিদিমের মধ্যে, একটা রাইমের মধ্যে লেখা হয় তখন আমরা তাকে কবিতা বলে থাকি। এবার আমরা জন কিটস সম্পর্কে কয়েকটা কথা বলে নিই যে জন কিটসকে আমরা রোমান্টিক কবি বলে থাকি। তো রোমান্টিক কথার অর্থ আমরা অনেকভাবে নিয়ে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা কবিতার ক্ষেত্রে যাই তখন রোমান্টিক সাধারণত নেচারকে নিয়ে, নেচার যে প্রকৃতি অর্থাৎ নেচারের যে ভালো লাগা জিনিসগুলো যখন তিনি কবিতার মাধ্যমে তুলে ধরেন তখন তাকে আমরা রোমান্টিক পোয়েট বলে থাকি। যদিও এটা এখানে কবি নেচারের সম্পর্কে বলেছেন, তাহলে আমরা যদি বলে থাকি নেচার সম্পর্কে কিটস সম্পর্কে বলতে থাকি যে কিটস ইজ এ পিওর রোমান্টিক পোয়েট। হি loves all the beauty of nature with full passionate. He enjoys all the things like sound, sight and scents of nature. In fact, his keen sensitivity make himself a wonderful class to the world as a romantic poet. আমরা এই কবিতাগুলি পড়লে বোঝা যাবে যে এখানে তিনি প্রথম লাইনটা দেখে আমরা বুঝতে পারছি যে পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ পৃথিবীর কবিতা বা পৃথিবীর কাব্য বা সুর, সেই সম্পর্কে আমরা আজকে দেখব। লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। এখানে কি বলছে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, অর্থাৎ পৃথিবীর কাব্য কখনো বা পৃথিবীর সুর কখনো শেষ হয় না। দেয়ার ইজ নো এন্ড অফ পোয়েট্রি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যে পৃথিবীর কবিতা বা কাব্য কখনো বা সুর কখনো শেষ হয় না। কেন শেষ হয় না? কে তার দায়িত্বগুলো পালন করে? কে সে সুরগুলো বাজিয়ে যায়? হু আর দে? তারা কে? আমরা কবিতার মাধ্যমে এখানে বুঝতে পারবো তারা কে। জন কিটস কাদেরকে কথা বলে করেছেন। আরেকটা জন কিটসের বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তিনি কখনো ডিপে যেতেন না। নেচারের যে ডিপ অর্থাৎ হি নেভার গোজ
into the deep of nature, into the deep of nature. তিনি কোনটা দেখতে দেখতেন? তিনি আউটার দিকটা দেখতেন। তিনি আউটার পার্টটা, নেচারের যে আউটার পার্ট তিনি সেটাকে দেখতেন, কখনো ডিপে যেতেন না। তিনি এখানে আউটার পার্টটাই বর্ণনা করেছেন। When all the birds are faint with the hot sun, when all the birds মানে সেই সমস্ত পাখিরা, all the birds সমস্ত পাখিরা, এখানে কোন পাখিদেরকে বলা হয়েছে? যে পাখিগুলো গান করে, স্পেশালি যে পাখিগুলো গান করে সেক্ষেত্রে তাদের কথা বলা হয়েছে। when all the birds are faints, faints মানে হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া, উইক ফিল করা, এক্সহস্টেড হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজড হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি ফ্যাটিক হয়ে যাওয়া। তারা কি হয়েছে? ফ্যাটিক হয়ে গেছে। কারণটা কি? উইথ দ্য হট সান, অর্থাৎ সামারের সময়, গ্রীষ্মের সময় কি হয় যে প্রচন্ড রৌদ্র, যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে স্কর্চিং সান, এই স্কর্চিং হিট, সেই হিটটা কি হচ্ছে যখন পড়ছে তখন পাখিগুলো কি হয়েছে? ক্লান্ত হয়ে গেছে। দে আর নট ইন কন্ডিশন টু সিং বিকজ দে ওয়ান্ট টু টেক রেস্ট, তারা রেস্ট নিতে চাইছে। ওই জন্য কবি পরের লাইনে বলছেন অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ। যেহেতু এখানে বলছে উইথ হট সান, অর্থাৎ প্রচন্ড রৌদ্রের জন্য, অ্যান্ড হাইড তারা কি করছে? লুকিয়ে যাচ্ছে, ইন কুলিং ট্রিজ অর্থাৎ সেই শীতল গাছের তলায়, ছায়ায় তারা লুকিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা গ্রীষ্মের প্রচন্ড রৌদ্রে তারা ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা যেন একটা আশ্রয় চাইছে। A voice will run, কিন্তু একটা শব্দ চলতে থাকবে, একটা সুর চলতে থাকবে। যদি পাখিগুলো থেমে যায়, সবাই যদি থেমে যায়, পাখিগুলো তো থেমে গেছে, তারা তো আশ্রয় চাইছে, কিন্তু সবাই যদি থেমে যায় তাহলে কবির যে প্রথম লাইন, সেই লাইনটা, এই প্রথম লাইনটা কিন্তু ভুল হয়ে যাবে। তাই নিশ্চয়ই কেউ না কেউ দায়িত্ব নেবে। তাহলে প্রথম লাইনে তিনি লিখেছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তিনি প্রথমে উল্লেখ করে দিয়েছেন যে পৃথিবীর যে কাব্য বা সুর সেটা কখনোই থেমে থাকে না। এবার দেখা যাক এ ভয়েস উইল রান, একটা সুর চলতে থাকবে ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে, হেজ মানে হচ্ছে ঝোপ থেকে ঝোপে, ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মর্ন মিড, অর্থাৎ কোথা থেকে? যেখানে নিউ মর্ন অর্থাৎ নতুন করে কাটা হয়েছে, মিড অর্থাৎ তৃণভূমি, তৃণভূমিতে নতুন করে যে কাটা হয়েছে সেখানে যে ঝোপগুলো রয়েছে সেই ঝোপগুলোতে এক ঝোপ থেকে অন্য ঝোপে একটা যেন শব্দ চলে আসে। অর্থাৎ এখানে কবি প্রথমেই বলেছেন যে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, যে মৃত্যু হচ্ছে না, তার জন্য একজন কেউ দায়িত্ব পালন করেছে। সেটা কে? সেটা কে? আমরা পরের লাইনে পেয়ে যাবো দ্যাট ইজ দ্য গ্রাসহপার, সেটা হচ্ছে ঘাস ফড়িং। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, সেটা হচ্ছে ঘাস ফড়িং। হি টেকস দ্য লিড, অর্থাৎ সে দায়িত্ব নিয়েছে। হি টেকস দ্য লিড অর্থাৎ তিনি দায়িত্ব নিয়েছেন যে পৃথিবীর সুরকে কখনো সে মেরে ফেলতে দেবে না, তার জন্য সে দায়িত্ব নিয়েছে। হি টেকস দ্য লিড, সে দায়িত্ব নিয়েছে। দ্য সামার লাক্সারি, অর্থাৎ সামারটা তার কাছে কি? লাক্সারি অর্থাৎ বিশাল, ব্যয়বহুল, অর্থাৎ তার কাছে খুব ভালো লেগেছে। এটা যেখানে অভাব নেই সেটাকে আমরা লাক্সারি বলে থাকি। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, হি হ্যাজ নেভার ডান, এই লাইনটা একটু বোঝার চেষ্টা করতে হবে, এটা ইনার মিনিং আছে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, অর্থাৎ সে আনন্দে পেয়ে যেন তার আনন্দটা যেন মন ভরছে না, তার আনন্দে পরিপূর্ণ হচ্ছে না। ওই জন্য বলছে হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দে যেন তিনি তৃপ্তি পাচ্ছেন না, অর্থাৎ আনন্দ গ্রহণ করতে থাকছেন। ফর মানে এখানে বিকজ when he tired out with fun, যখন তিনি আনন্দ পেতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, এত আনন্দ পাচ্ছেন যে ক্লান্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, he rest at ease, অর্থাৎ he rest at ease মানে হচ্ছে আরাম করছেন, তিনি আরাম করছেন। কোথায় আরাম করছেন? beneath some pleasant weed, beneath মানে হচ্ছে নিচে, some pleasant weed অর্থাৎ প্লেজেন্ট মানে আরামদায়ক, উইড মানে হচ্ছে ঘাস, অর্থাৎ কিছু ঘাসের নিচে সে বিশ্রাম নিচ্ছে। কখন বিশ্রাম নিচ্ছে? আনন্দ পেতে যখন সে ক্লান্ত হয়ে পড়ছে, যখন সে উইক হয়ে পড়ছে, যখন সে টায়ার্ড হয়ে পড়ছে, তখন সে কি করছে? সাম প্লেজেন্ট উইডের নিচে, বিনিথ মানে নিচে, সে আশ্রয় গ্রহণ করছে। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, আবার তিনি এই এমফাসাইজ করছেন এই লাইনটাকে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তিনি আবার এই লাইনের মাধ্যমে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ যে পৃথিবীর যে কাব্য যে সুর সেটা কখনো বন্ধ হচ্ছে না, সেটা চলতেই থাকছে, সেটা বন্ধ হচ্ছে না। পরের লাইনগুলো আমরা দেখে নেব। ওয়ান এ লোন উইন্টার ইভিনিং, একদিন, লোন মানে একাকী, লোনসাম যেটাকে আমরা বলে থাকি, লোনলি বলা থাকে, একাকী। উইন্টার মানে
শীতকালে, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, একদিন শীতকালে সন্ধ্যাবেলা, when the frost অর্থাৎ কুয়াশা, when the frost যখন কুয়াশা has wrought অর্থাৎ ক্রিয়েট করা, রট মানে হচ্ছে ক্রিয়েট করা অর্থাৎ সৃষ্টি করা, সৃষ্টি করেছিল এ সাইলেন্স, এমন একটা নিস্তব্ধ পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল। অর্থাৎ শীতকালে কি হয় যে উইন্টার কালে ইংল্যান্ডে প্রচুর ঠান্ডা থাকে, যার জন্য সবাই কি করে তখন সেই জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়, সবাই আশ্রয় গ্রহণ করে, যাতে সেখানে যেখানে হয়তো কোথাও আগুনের কুণ্ডলী আছে সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করে এবং সেখানে আগুনের সাহায্য গ্রহণ করে। ওই জন্য এখানে বলছে ওয়ান এ লোনসাম উইন্টার ইভিনিং, অর্থাৎ শীতের বেলায়, যেহেতু শীতের সময় ইংল্যান্ডে প্রচন্ড ঠান্ডা লাগে, তার জন্যই বলছি when the frost অর্থাৎ কুয়াশা, ফগ মানে কুয়াশা, has wrought ক্রিয়েট করেছিল এ সাইলেন্স, একটা সাইলেন্স জোন তৈরি করে দেয়, নিস্তব্ধ তৈরি করে দেয়, ফ্রম এখানে যখন তৈরি হয়ে গেছে এরকম একটা অবস্থায়, ফ্রম দ্য স্টপ অর্থাৎ এখানে কি বলা আছে হার্থ মানে আমরা জানি যে অগ্নিকুণ্ড, অগ্নির কুণ্ডের কাছ থেকে দেয়ার স্ট্রিলস, যেন একটা শব্দ আসছে, সে অগ্নিকুণ্ডের পাশে বসে আছে আর যেন সে একটা শব্দ পাচ্ছে, স্ট্রিলস মানে হচ্ছে হাই পিচ অর্থাৎ তীক্ষ্ণ স্বর সে পাচ্ছে। দ্য ক্রিকেট সং, এটা কিসের সং? এটা হচ্ছে ঝিঝি পোকার সং, অর্থাৎ গ্রাস হোপার এখন তিনি সকালবেলা দুপুরবেলা দায়িত্ব নিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে ক্রিকেটও দায়িত্ব নিয়েছে এখানে, যাতে করে পৃথিবীর যে গান সে গানটা যেন বন্ধ না হয়ে যায়, যে সুরটা যে আছে সেটা যেন বন্ধ না হয়ে যায়। তাই জন্য বলছি দ্য ক্রিকেট সং, এটা কার শব্দ ছিল, গান ছিল? এটা ঝিঝি পোকার গান ছিল। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেটা কি করছে ওয়ার্মথ অর্থাৎ যেটা হিট, সেই হিটটাকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ প্রচন্ড ঠান্ডা শীত রয়েছে, সেই শীতটাতে যেন ঝিঝি পোকার গান যেন একটা উষ্ণতা প্রদান করছে। এই যে ওয়েল বলছে ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, যেন একটা উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। অ্যান্ড সিমস টু ওয়ান, এবং কারো কাছে যেন মনে হচ্ছে, অ্যান্ড সিমস টু ওয়ান, সিমস মানে মনে হওয়া, টু ওয়ান কারো কাছে, ইন ড্রসিনেস হাফ লস, সে কি অবস্থায় আছে? ড্রসিনেস অর্থাৎ খানিকটা টায়ার্ড ফিল হয়েছে তার, অ্যান্ড হাফ লস যেন তিনি খানিকটা জেগে আছেন আর খানিকটা মানে শুয়ে আছেন অর্থাৎ স্লিপের মধ্যে আছেন, খানিকটা জেগে আছেন, খানিকটা অর্থাৎ অর্ধেক ঘুমের মধ্যে তিনি আছেন। দ্য গ্রাস হোপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, অর্থাৎ তিনি কি শুনতে পাচ্ছেন? গ্রাসি হিলস অর্থাৎ তৃণাচ্ছাদিত যে পাহাড়, সেই পাহাড়ের থেকে যেন গ্রাস হোপার অর্থাৎ ঘাস ফড়িংয়ের গান সে শুনতে পাচ্ছেন, অর্থাৎ অর্ধ ঘুম অবস্থায় সে যেন ঘাস ফড়িংয়ের গান শুনতে পাচ্ছে, অর্থাৎ ঘাস ফড়িং সে তখন গান গেয়ে যাচ্ছে। এইভাবে প্রথমে যেমন বার্ডগুলো অর্থাৎ সামার যখন থাকে না তখন বার্ডগুলো দায়িত্ব নিয়ে গ্রহণ করে যে তারা গান গেয়ে থাকে এবং পৃথিবীর যে গান, পৃথিবীর যে সুর সেটা চালিত থাকে। পরে যখন সামার চলে আসে বাকি যে বার্ডগুলো তখন যারা ক্লান্ত হয়ে যায়, যখন তারা উইক ফিল করে, যখন তারা এক্সস্টেড হয়ে যায়, তখন কি করে গ্রাস হোপার তার দায়িত্ব নেই, হি টেক্স দ্য লিড, এখানে লেখা ছিল একটা লাইন আমরা পড়লাম, হি টেক্স দ্য লিড, সে দায়িত্ব গ্রহণ করে। এবং তারপরে যখন উইন্টার চলে আসে, উইন্টারের সময় কে দায়িত্ব নেই? ক্রিকেট সং অর্থাৎ ক্রিকেট ঝিঝি পোকা দায়িত্ব নিয়ে থাকে, সেই গানটাকে চালিয়ে যায়। এইভাবে জন কিটস এই কবিতায় তিনি উল্লেখ করেছেন যে কিভাবে দ্য আর্থ অফ পোয়েট্রি কিভাবে কন্টিনিউয়াসলি সিজলেসলি উইথ দ্য আনস্টপেবলি সে চলতে থাকে, এবং তাই কবিতার মাধ্যমে তিনি এই কথাটাই বোঝাতে চেয়েছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ, ওই জন্য তিনি তার টাইটেলটা দিয়েছেন দ্য পোয়েট্রি অফ আর্থ। এটা কখনো বন্ধ হয় না, ইজ নেভার সিজড, is never dead. The poetry of earth is never ceased, is never dead. It is unstoppable. এটাকে দমন করা যায় না, কেউ না কেউ এসে এটাকে দায়িত্ব গ্রহণ করে এবং সেটাকে চালিয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, সুতরাং লাইন বাই লাইন যদি আমাদের মানে জানা থাকে তাহলে আমরা ইজিলি কিন্তু এটা লিখতে পারবো। এখানে একটাই কথা বলা হয়েছে যে পৃথিবীর যে কবিতা, সেই পৃথিবীর কবিতা কখনো বন্ধ হয় না। এখানে ক্রিয়েচার রয়েছে, যে ক্রিয়েচারগুলো রয়েছে যে পৃথিবীর, সেই ক্রিয়েচারগুলো বিভিন্ন সময় বিভিন্নরা দায়িত্ব গ্রহণ করে সেটাকে চালিয়ে গিয়ে থাকে। আমরা গ্রাস হোপারে দেখেছিলাম জিটা বড় হাতের ছিল,
জিটা বড় হাতের ছিল, কারণ হলো এটাই যে গ্রাসহপার যতই ছোট হোক না কেন, অথবা গ্রাসহপার হোক বা যে কোনো অ্যানিমেলই যত ছোট হোক না কেন, সেক্ষেত্রে যখন একটা ক্রিয়েচার এটা, তখন সে কি করে, সে একটা অ্যানিমেটেড, অর্থাৎ সে একটা জীবন্ত অ্যানিমেশন যেটাকে বলা হয়, তার মধ্যে যেন একটা প্রাণবন্ত থাকে, তার জন্য এই প্রাণবন্তকে রিপ্রেজেন্ট করার জন্য কবি জিটাকে বড় হাতের ইউজ করেছেন, গ্রাসহপারের জিটাকে বড় হাতের ইউজ করেছেন। তাহলে এখানে আমাদের এই কবিতাটা বলা হলো, ঠিক আছে।